আজকের ভিডিওটা ইজ গোনা বি লাইক আ কোর্স, রাইট? স্টাডি ইন অস্ট্রেলিয়া কোর্স। আপনাদের অস্ট্রেলিয়া এসে পড়াশোনা করানোর যত কোয়েশ্চেন্স আছে, যত কমন কোয়েশ্চেন আছে, আমি সবগুলি আনসার দিব। দেখো আজকে ভিডিওটা একটু লেন্থি হবে প্রবাবলি। অ্যান্ড আমি একদম অনেস্টলি বলবো, আমি সবাইকে বলবো না যে অস্ট্রেলিয়া একটা স্বপ্ন দেশ, সবাই চলে আসো, রাইট? আমি অস্ট্রেলিয়া যেটা ভালো ওটা ভালো বলবো, যেটা খারাপ ওটা খারাপ বলবো। জাস্ট ইটস গোনা বি স্টাডি ইন অস্ট্রেলিয়া কোর্স, রাইট? ফ্রি কোর্স আপনাদের সবার জন্য। আপনাদের সব কমন কোয়েশ্চেনের আনসার আমি আজকে ভিডিও দিব। আপনারা যারা আমাকে চিনেন না, আমার নাম তৌসিফ। আমি অস্ট্রেলিয়াতে লাস্ট 2.5 ইয়ার্স ধরে আছি। আমি অস্ট্রেলিয়াতে ব্যাচেলার্স করতেছি। অ্যান্ড লাস্ট 2.5 ইয়ার্স ধরে আমি অনেক ভিডিওস বানাই। সো এই তো। অ্যান্ড আপনারা যদি আমার সাথে ডিরেক্ট টাচে আসতে চান তাহলে আমার ফেসবুক পেজে আপনারা আমাকে নক দিতে পারেন। আমি সবার বেশিরভাগ কোয়েশ্চেনের আনসার দিই আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক গ্রুপসও জয়েন করতে পারেন, যেখানে অন্যান্য মানুষ আপনাকে প্রবাবলি আনসার দিবে আপনার কোয়েশ্চেনের, বা আমি নিজেও দেওয়ার চেষ্টা করবো। এইগুলো সবকিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অলসো আপনারা যদি বাই এনি চান্স আমার সাথে কোনো কল বুক করতে চান, একটা কোনো মেন্টরশিপ কল, তো অস্ট্রেলিয়া পড়াশোনা নিয়ে ডিটেলস জানতে চান, অস্ট্রেলিয়া ক্যারিয়ার অপরচুনিটিস কোন এরিয়াতে জব করতে ভালো, আপনারা আমার সাজেশন বা আমার ওপিনিয়ন নিতে চান, তাহলে আপনারা আমার সাথে কলও বুক করতে পারেন, যেটা আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। মেন্টরশিপ কল, এটা একটা পেইড সার্ভিস হবে, বিকজ আমি আমার কাজ বাজ বাদ দিয়ে অনেক সময় বের করে আপনার সাথে কথা বলতেছি। আমার এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা কল হবে। অ্যান্ড আপনার যত কোয়েশ্চেন থাকবে ওগুলো সবকিছু আমি আনসার ডিরেক্টলি দিব, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। এখন ফার্স্টলি লেটস স্টার্ট উইথ দ্য প্রোজ অ্যান্ড কনস অফ অস্ট্রেলিয়া, রাইট? তো অস্ট্রেলিয়া প্রো কি? ফার্স্টলি ইটস আ ইংলিশ স্পিকিং কান্ট্রি, রাইট? দেয়ারফর আপনার আলাদা করে অন্য ল্যাঙ্গুয়েজ শেখার প্যারা নিতে হবে না। যেমন আপনি যদি ইফ ইউ গো টু লেটস সে আদার কান্ট্রিজ লাইক জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, এসব দেশে আপনার ওদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। জার্মানির জন্য আপনার জার্মান শিখতে হয়, ফিনল্যান্ডের জন্য ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। বাট ফর অস্ট্রেলিয়া আপনার ইংলিশ শিখলেই ইংলিশ ইজ মোর দ্যান এনাফ, রাইট? নেক্সট হচ্ছে এখানে জেনুইনলি লাইক সবকিছু অনেক ভালো আর অনেক নাইস। সবকিছু অনেক নাইস বলতে কি, মানে মানুষ অনেক নাইস, মানুষ অনেক হেল্পফুল, স্পেশালি অজিরা অনেক অনেক হেল্পফুল। এখানে ওয়েদার অনেক নাইস, এখানে লাইফস্টাইল মানুষ অনেক ভালো। এখানে অনেক আমি লিটারালি পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাই, এত সুন্দর সুন্দর পাহাড়ের মধ্যে আমি প্রতিদিন গাড়ি চালাই। পাহাড়, পানি, আশেপাশে সব দেখি, অ্যান্ড অনেক সুন্দর জায়গা, রাইট? মানে আপনি এখানে আসলে আপনার জাস্ট মানে মনটা অনেক ভালো হয়ে যাবে, বিকজ ইটস সো প্রিটি। ইটস আ ভেরি ভেরি প্রিটি প্লেস, অনেক ন্যাচারাল বিউটি, রাইট? দুবাই যেমন আপনার ধরেন মানে ম্যান মেড বিউটি, লাইক ওরা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বিউটিফুল বানাইছে জায়গাটাকে। হাউএভার অস্ট্রেলিয়া ইজ মোস্টলি লাইক ইটস ন্যাচারাল বিউটি। অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর পাহাড়, অনেক সুন্দর পানি, অনেক সুন্দর কি বলবো ওয়েদার, অ্যান্ড সবকিছু অনেক নাইস, রাইট? অ্যান্ড আরেকটা মেজর প্রো আবার অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক নাইস, রাইট? সো আপনি যদি ক্যানাডাতে যান, স্নোতে শেষ হয়ে যাবেন, দ্যাটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ ইন ক্যানাডা ইন দ্যাট ওয়েদার। হাউএভার অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক অনেক ভালো। বাংলাদেশের মতো অনেকটা সিমিলার, বাট এত গরম না বাংলাদেশের মতো। অ্যান্ড এখানে আবার ক্যানাডার মতো এত বেশি স্নো পড়ে না। আই থিঙ্ক ইটস আ পারফেক্ট ব্যালেন্স বিটুইন ইটস এ পারফেক্ট ব্যালেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ক্যানাডা বলতে পারেন, রাইট? ক্যানাডার মতো বেশি বরফ পড়ে, ঠান্ডাও না, আবার বাংলাদেশের মতো এত হিউমিডিটি, এত গরমও না, রাইট? কয়েকটা জায়গায় গরম, কয়েকটা জায়গায় ঠান্ডা, পুরোটাই আপনার ইচ্ছা, আপনি কই যাবেন অস্ট্রেলিয়া। বাট ইয়া, আর আরেকটা মেজর প্রো অ্যাবাউট অস্ট্রেলিয়া ইজ আই থিঙ্ক কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি, অস্ট্রেলিয়াতে অনেক বেশি জব অপরচুনিটিস অ্যান্ড আপনার পেমেন্টস অনেক হাই, আপনার স্যালারি অনেক হাই কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ, রাইট? সো এনি আদার আপনি যেটাই বলেন না কেন, আপনি ধরেন ইউরোপের যে কোনো কান্ট্রি বলেন, কানাডা বলেন, ইউএস এর থেকে বেশি নাকি না এটা ডিবেটেবল। ইউএসএ যেমন অনেক বেশি জব আছে, বাট স্টিল অস্ট্রেলিয়াতে আই থিঙ্ক অনেক বেশি জব অপরচুনিটিস অ্যান্ড আপনার স্যালারি অনেক বেশি হাই। অ্যান্ড অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ কিন্তু হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ হচ্ছে আপনার $24 an hour, $24 an hour। এটা যদি আপনি রিসার্চ করেন আপনি দেখবেন এটা পুরো দুনিয়ায় সবচেয়ে হাইয়েস্ট। এটা যদি আপনি ইউএসডি কনভার্ট করেন, ইউএস ডলার কনভার্ট করে পুরো দুনিয়ার সাথে কম্পেয়ার করেন, দেখবেন দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো দেয়ারফর আপনার অনেক বেশি চাকরি করার অপরচুনিটি, অনেক বেশি টাকা ইনকাম করার অপরচুনিটি। তো এগুলো ছিল কিছু প্রোস আবার অস্ট্রেলিয়া, রাইট? আমরা এখন যদি কনসের কথা বলি, দ্য নাম্বার ওয়ান কন about Australia is যে studying in Australia is expensive. Especially as an international student, it's very expensive, right? অস্ট্রেলিয়াতে আপনি একটা যে কোনো অ্যাভারেজ ইউনিভার্সিটিতে আসেন, আপনার টিউশন ফি হবে পার ইয়ার 20 থেকে 25 লাখ। এটা একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি। এখন আপনি যদি আরো দামি হাই এন্ড ইউনিভার্সিটিতে যান, ইজিলি পার ইয়ার 35 লাখ 40 লাখ পার ইয়ার চলে যায়, রাইট? বাট একটা অ্যাভারেজ ইউনিতে আপনার মিনিমাম 20 থেকে 25 লাখ পার ইয়ার লাগতেছে। দেখো আপনি যদি টোটাল ডিগ্রির কথা চিন্তা করেন, 80 লাখ থেকে 1 কোটি টাকা লাগে যাচ্ছে। 80 লাখ থেকে আপনার যদি ডিগ্রি 3 বছরের হয়, তাহলে আপনার ধরেন
70-80 লাখের মতো লাগছে, আপনার ডিগ্রি 4 বছরের অলমোস্ট 1 কোটির মতো লাগবে। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই ওখানে তো বাট স্যালারি অনেক হাই, তারপর আপনি পার্ট টাইম জব করে অনেক টাকা ইনকাম করবো। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জব করে টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড ভালো টাকা ইনকাম করতে হবে। আপনি পারে অ্যাজ এ 24, 25 বা $30 আপনি পার আওয়ার পাবেন ইজি। হাউএভার এটাতে আপনার পুরো টিউশন ফি দেওয়া পসিবল না, এটা দিয়ে আপনার 50% টিউশন ফি দেওয়া পসিবল। আপনার যদি টিউশন ফি 1 কোটি টাকা হয়, এটাতে আপনি 50 লাখ টাকা দিতে পারবেন, মানে আপনার পার্ট টাইম কাজ টাজ করে। বাট বাকি 50 লাখ আপনার বাংলাদেশ থেকে হেল্প লাগবে যদি আপনার একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি পড়েন অস্ট্রেলিয়া, রাইট? আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনার ওয়ার্ক আওয়ার লিমিটেড, রাইট? সো আপনি 24 আওয়ার ম্যাক্স কাজ করতে পারবেন পার উইক, ডিউরিং সেমিস্টার্স ভ্যাকেশনে আনলিমিটেড পারবেন। বাট ওই 24 আওয়ার্স যদি আপনি পার উইক কাজ করেন, ওটা দিয়ে টিউশন ফি পুরোপুরি উঠে না, রাইট? সো এটাই। আর আপনি যদি ধরেন, যেটা আমি করি, সেমিস্টার সময় 24 এর নিচে করি, সেমিস্টার ব্রেকসে অনেক কাজ করি, উইকলি 60-70 আওয়ার্স কাজ করি, এতে আমার হাফ টিউশন ফি উঠে যায়, 50% টিউশন ফি উঠে যায়। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কন আমার অস্ট্রেলিয়া, ইটস ভেরি এক্সপেন্সিভ, রাইট? বেশিরভাগ এখন আপনি যদি ইউনিভার্সিটিতে এসে পরে ইনস্টিটিউটে চেঞ্জ করেন তাহলে চিপার, বাট ইনস্টিটিউটে চেঞ্জ করেন এখন অনেক কন্ট্রোভার্সি চলতেছে অ্যান্ড অনেক ঝামেলা। ডিরেক্ট আপনি যদি বাংলাদেশ থেকে ইনস্টিটিউটে আসতে চান তাহলে আপনার ভিসা পাওয়া অনেক টাফ হয়ে যায়। অনেকে ইউনিভার্সিটিতে এসে ইনস্টিটিউটে চেঞ্জ করে, তখন ওইটা অনেকে করে, ওই প্রসেসটা একটু চিপার আপনি যদি ইনস্টিটিউটে পড়েন। হাউএভার এটা আজকে অনেক কন্ট্রোভার্সিয়াল হয়েছে বিকজ অনেক ইনস্টিটিউটে চেঞ্জ করার জন্য গভর্নমেন্ট অনেক প্যারা দিচ্ছে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। এটাই একটা প্যারা। আর সেকেন্ড মোস্ট বিগেস্ট কন অ্যাবাউট অস্ট্রেলিয়া আমার মনে হয় ইজ অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া এতটা সহজ না। অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া একটু টাফ কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ। ইফ ইউ স্পেশালি কম্পেয়ার টু কান্ট্রিজ লাইক কানাডা অর এনি কান্ট্রি ইন ইউরোপ, ইটস আ বিট মোর ডিফিকাল্ট। আই থিঙ্ক ইউএস থেকে ইজিয়ার, বাট ইউকে এর মতো একটু ইউএস থেকে ইজিয়ার, বাট দেন এগেন ইউকেও একটু ডিফিকাল্ট। সো ইউকে আর অস্ট্রেলিয়া দুইটা একটু ডিফিকাল্ট কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ ইন ইউরোপ অর ক্যানাডা। তো পিআর পাওয়াটা কেন বেশি ডিফিকাল্ট? বিকজ অস্ট্রেলিয়া ইউজেস স্কিল অকুপেশন লিস্ট। অস্ট্রেলিয়া যে পিআর দিবে আপনাকে, ওদের একটা স্কিল অকুপেশন লিস্ট ফলো করে, রাইট? স্কিল অকুপেশন লিস্ট কি মানে, ধরেন একটা লিস্ট অফ অকুপেশনস, আচ্ছা যারা এই ফিল্ডে চাকরি করতেছে আমরা খালি ওদেরকে পিআর দিব, অন্য মানুষকে পিআর দিব না। অ্যান্ড ওই লিস্টটাতে আনফর্চুনেটলি কমার্সের কোনো সাবজেক্টই নেই, অনেক কম কমার্স সাবজেক্ট আছে, ওদের খালি অ্যাকাউন্টিং আছে, বাট তাও অ্যাকাউন্টিং থেকে রিসেন্টলি এত মানুষ পিআর নিছে, এখন ইট হ্যাজ বিকাম ভেরি কম্পিটিটিভ, লাইক ভেরি কম্পিটিটিভ। সো we are think probably in the next 2-3 years অ্যাকাউন্টিং লিস্ট থেকে পুরোপুরি সরে যাবে। তারপর কমার্সের তারপর আপনার মার্কেটিং স্পেশালিস্ট, এইচআর ম্যানেজার এগুলো আছে, বাট দেন এগেন আপনি গ্রাজুয়েট করার সাথে সাথে একটা মার্কেটিং স্পেশালিস্ট বা এইচআর ম্যানেজার হন না। গ্রাজুয়েট করে 2-3 বছর কাজ করে এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আপনি একটা মার্কেটিং স্পেশালিস্ট বা এইচআর ম্যানেজার হন। হাউএভার ওই লিস্টে বেশিরভাগ স্টেম সাইডের সাবজেক্ট, যেমন সায়েন্স সাইডের সাবজেক্টস বেশি, যেমন আপনার ইঞ্জিনিয়ারিং, ডক্টর, নার্সিং, এসব সাবজেক্ট অনেক বেশি ওখানে, রাইট? সো এরপর যদি সায়েন্সে কিছু পড়েন তাহলে ইউ হ্যাভ আ ভেরি গুড চান্স অফ গেটিং পিআর ইন অস্ট্রেলিয়া। হাউএভার আপনি যদি কমার্সের কিছু পড়েন, বিকামস ভেরি টাফ ফর ইউ টু গেট এ পিআর, রাইট? এটাই। অ্যান্ড অন টপ অফ দ্যাট পিআর এর জন্য অনেক অনেক মানুষ কম্পিট করতেছে, রাইট? সো পুরো দুনিয়া থেকে কোটি কোটি মানুষ আসতেছে, দেয়ারফর কম্পিটিশন ফর গেটিং পিআর ইজ ভেরি হাই। আচ্ছা, এটা গেল মেইন প্রোজ অ্যান্ড কনস অ্যাবাউট অস্ট্রেলিয়া। এখন আমরা কথা বলি যে আপনাদের যে স্টুডেন্ট হিসেবে আপনার লাইফ কেমন, রাইট? স্টুডেন্ট লাইফ কেমন? তো স্টুডেন্ট লাইফ কেমন নিয়ে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার কি ব্যাচেলার আসা উচিত? সবার কমন কোয়েশ্চেন হচ্ছে আমার কি ব্যাচেলার্স আসা উচিত নাকি মাস্টার্স আসা উচিত? আমার মনে হয় both of them, bachelor's and masters, both of them has their own pros and cons. মাস্টার্স এর মেইন প্রো হচ্ছে যে আপনার কম টাকা লাগবে, রাইট? আইসি, কারণ ব্যাচেলর যদি হয় 3 থেকে 4 বছর হয়, মাস্টার্স হয় 2 বছরের, দেয়ারফর আপনার কম টাকা লাগতেছে অ্যাকচুয়ালি মাস্টার্স করতে, আপনার অ্যাকচুয়াল পকেট থেকে কম টাকা খরচা হচ্ছে, এটা হচ্ছে মাস্টার্স এর বিগেস্ট প্রো, রাইট? এখন ব্যাচেলার্স এর যদি আমরা কথা বলি, ব্যাচেলার্স এর বিগেস্ট কন হচ্ছে বেশি টাকা লাগতেছে, 3-4 বছরের ডিগ্রি। আর ব্যাচেলার্স এর আরেকটা কন হচ্ছে যে যারা ব্যাচেলার্স অনেক স্টুডেন্টরা আসে, ওরা অনেক সময় দে আর নট ম্যাচিওর এনাফ। মাস্টার্সের ছেলে পেলে ইউজুয়ালি একটু বেশি ম্যাচিওর থাকে বিকজ ওদের বয়স আরো বেশি, রাইট? বিকজ মাস্টার্স যখন আসে তারা ইউজুয়ালি 23, 24, 25 এর মতো হয় বা 26 এর মতো হয়। যারা ব্যাচেলার্সে আসে তারা একদম মাত্র স্কুল থেকে বের হয়ে 19-20 বছর এখানে আসতেছে, দেয়ারফর ওরা অনেক ম্যাচিওর কম অনেক সময়, আমি বলছি না সবাই, বাট অনেক ব্যাচেলার্সের ছেলেপেলে যারা নতুন আসছে ওদের ম্যাচিউরিটি অনেক কম থাকে, দেয়ারফর অনেক উল্টাপাল্টা কাজ করা শুরু করে, রাইট? ইউ নো, লাইক
অনেক উল্টাপাল্টা কাজ যেটা ধরেন একটা মাস্টার্সের ছেলে করবে না, বিকজ ইজ মাচ মোর ম্যাচিওর, ও আরো বেশি দুনিয়া দেখছে অ্যান্ড ও বুঝে যে কি করতে হবে কি করতে হবে না। আবার ব্যাচেলার্সের ছেলে পেলে অনেকেই অনেক টু ইম্যাচিওর থাকে, দেয়ারফর ভুল পাথে চলে যায়, অনেক উল্টাপাল্টা কাজ করা শুরু করে, যেটা আপনাদের করা উচিত না। আমার মনে হয় এটা পার্সেন্ট ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় যে আপনি ব্যাচেলার্সে আসতে চান, বাট again you think that you are not mature enough, আপনি একা নিজেকে টেক কেয়ার করতে পারবেন না, আপনি ভুল পথে চলে যেতে পারেন, তাহলে আমার মনে হয় মাস্টার্স আসা ভালো। হয়তো আপনার যদি মনে হয় যে না ইউ আর ম্যাচিওর enough, আপনি বুঝবেন যে আপনি অস্ট্রেলিয়াতে একটা কাজের জন্য আসতেছেন। কি কাজ? ঠিকমতো পড়াশোনা করা, ঠিকমতো গ্রাজুয়েট করা, পিআর পাই, এখানে সেটেল হওয়া, যেটা বেশিরভাগ মানুষেরই টার্গেট। তাহলে আর আর আপনি যদি অনেক ডিটারমিন থাকেন যে আমি এগুলি করবো, আমি কোনো ভুল পথে যাবো না, আমি সারাদিন ছেলেবেলা লাফালাফি করবো না, আমি সারাদিন ক্লাবস অ্যান্ড বার্সে গিয়ে মদ খায় পড়ে থাকবো না, তাহলে আপনার মনে আসা উচিত। অলসো অনেকে আসে, বাট অনেকে ব্যাচেলার্সে আসে সারাদিন এসব করে, অ্যান্ড দেন যখন ওদের গ্র্যাজুয়েশনের সময় আসে ওরা রিগ্রেট করে যে ওরা ঠিক মতো গ্র্যাজুয়েট করতে পারতেছে না, পড়াশোনা ঠিক মতো করে নাই, ঠিকমতো চাকরি খুঁজে নাই। তো আপনার এটা পুরোটা আপনার উপর যে আপনার জীবনে আপনার ম্যাচুরিটি লেভেল কিরকম, রাইট? আর ব্যাচেলার্সে আসার আরেকটা প্রো হচ্ছে যে আপনি আরো বয়সের তুলনায় আপনি আগায় যান। সো ব্যাচেলার যদি আপনি ঠিক মতো ব্যাচেলার্সে করেন, পড়াশোনা করেন, আর ভালো ডিগ্রি পড়েন, আপনি স্কিল অকুপেশন লিস্টের একটা অকুপেশনে পড়েন, চাকরি করেন, আপনি গ্র্যাজুয়েট করার পরে পিআর টিআর পাই গেলেন, তাহলে আপনি গ্র্যাজুয়েট করার পরে আপনি 2 বছর লাগলো পিআর পাইতে, আপনি ধরেন ইউজুয়ালি 23-তে গ্র্যাজুয়েট করে 2 বছর মানে তো 25 বা 26 এর মধ্যে আপনি পিআর টিআর পাই এখানে সেট হয়ে গেলেন, তো আপনি বয়স হিসাবে আগায় গেলেন। হাওয়ার একটা মাস্টার্সের ছেলে ও এখানে আসবেই 25 বা 26-এ, তারপর ও মাস্টার শেষ করবে ধরেন 27-এ, তারপর আরো তার পিআর পাইতে হতে 29-30, তো তার 30 বছর হয়ে যাচ্ছে পিআর পাই সেট হইতে হইতে। আপনি এখানে 25-26 বছরে আপনি পিআর পাই সেট হয়ে যাচ্ছেন। তো এটা একটা ব্যাচেলার্সের প্রো, যে আপনি বয়স হিসেবে আগায় যান কম্পেয়ার টু মাস্টার স্টুডেন্ট। আচ্ছা, এখন যে ভাইয়া অস্ট্রেলিয়ার জন্য প্রসেসিং কেমনে করবো? আচ্ছা, অস্ট্রেলিয়ার জন্য আপনি কিভাবে প্রসেসিং করবো বা কিভাবে সবকিছু করেন। তো অস্ট্রেলিয়ার জন্য আপনি ফার্স্টলি আপনার এইচএসসি বা এ লেভেল, আপনার যেটা আপনি যদি ব্যাচেলার্স আসতে চান তাহলে তাহলে এইচএসসি বা এ লেভেলের পরে আপনার প্রিপারেশন শুরু হয়ে যাবে। আর আপনি যদি মাস্টার্সে পড়ে আসেন আপনার ব্যাচেলার্সের পরে প্রিপারেশন শুরু করতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার আইএলটিএস দেওয়া। আইএলটিএস এ মিনিমাম 6 ইন অল ব্যান্ডস লাগবেই, বেশিরভাগ ইউনিভার্সিটির জন্য অস্ট্রেলিয়াতে মিনিমাম 6 ইন অল ব্যান্ডস লাগবেই। এর চেয়ে কম যদি কোনো ব্যান্ডেই থাকে একটু রিস্কি হয়ে যায়। আর আরো যত বেটার স্কোর থাকবে অত ভালো আপনার ভিসা পাওয়ার জন্য। অ্যান্ড আইএলটিএস তে কোনো স্কলারশিপ পাওয়া যায় না, আইএলটিএস ইজ অনলি ফর কনভিন্সিং ইউর ইউনিভার্সিটি যে আপনি ওখানে পড়াশোনা সবকিছু বুঝবেন, বিকজ এটা একটা ইংলিশ স্পিকিং ইউনিভার্সিটি, ওখানে সবকিছু ইংলিশ হবে। অ্যান্ড আপনি ভিসার ইমিগ্রেশন অফিসারকে বুঝাবেন যে হ্যাঁ আপনি এই দেশে সার্ভাইভ করতে পারবেন বিকজ আপনি ইংলিশ বুঝেন, রাইট? সো আইএলটিএস দিবেন সব জায়গায়, সবগুলো ব্যান্ডে মিনিমাম 6 আনতে হবে। এরপরে আপনি ইউনিভার্সিটি রিসার্চ করা শুরু করুন। সো এটা নিয়ে আমি সবাইকে বলি যে এজেন্টের কাছ থেকে ব্লাইন্ডলি বলবেন না যে ভাই আমি এটা আমাকে অস্ট্রেলিয়ার যে কোনো টিউনিতে পাঠাই দেন। নিজের থেকে ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করবেন, বিকজ এজেন্টরা আপনাকে ওই ইউনিটে পাঠাবে যেখান থেকে সবচেয়ে বেশি কমিশন পাবে, দ্যাটস ইট। এজেন্টস ডোন্ট কেয়ার আবার আপনি কোন ইউনিটে যান, আপনাদের জীবনে কি করেন, আপনি যদি অস্ট্রেলিয়া গিয়ে না খায় রাস্তায় পড়ে থাকেন, দে ডোন্ট গিভ আ শিট। আপনার বুঝতে হবে যে কোন ইউনিটে যাবেন, আপনার নিজে রিসার্চ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড যে আচ্ছা আমি এই ইউনিভার্সিটিতে যাবো। এজেন্টকে গিয়ে বলবেন ভাই আমি এই ইউনিটে যাবো, আপনি এটাতে অ্যাপ্লাই করেন। এজেন্ট যাই বলুক না কেন, ইউ শুড নট কেয়ার। আমি এজেন্টকে গিয়ে বলছি যে ব্রো আমি তাজমেরিতে যাবো, আপনি আমাকে অ্যাপ্লাই করে দেন। হিজ লাইক কেন তাজমেরিতে যাবো, তুমি ম্যাকুরি যাও, ম্যাকুরি দিকে পুশ করতে। আমি বলছি আমি এখানে যাবো, আপনি আমাকে এখানে প্রসেস করে দেন, দ্যাটস ইট। তো তবে সে করে দিছে। তো আপনার সেভাবে বলতে হবে এজেন্টকে যে আমি এখানে যাবো, এখানে প্রসেস করে দেন। এখন ভাই ইউনিভার্সিটি রিসার্চ কেমন করবো? ইউনিভার্সিটি রিসার্চ করার জন্য আমার মনে হয় আপনার দুইটা জিনিস মাথায় রাখা উচিত। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার বাজেট। আপনার প্যারেন্টস হিসেবে আপনার বাজেট দেখতে হবে যে আপনার প্যারেন্টসের বাজেট কত। আপনার প্যারেন্টসের বাজেট যদি 2-3-4 কোটি টাকা হয় তাহলে আপনি টপ ইউনিভার্সিটিগুলি টার্গেট করতে পারেন, যেমন ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, ইউএনএসডব্লিউ, ইউনিভার্সিটি ইউটিএস যেটাকে বলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, এগুলো দিকে আপনি টার্গেট করতে পারেন। হাউএভার আপনার প্যারেন্টসের বাজেট যদি আরো কম থাকে, 1 কোটি বা তার চেয়ে কম থাকে, তাহলে ইউ শুড টার্গেট ফর মিড রেঞ্জ ইউনিভার্সিটি, যেমন আপনার ম্যাকুয়ারি, ওলঙ্গং, তাজমেনিয়া, সিকিউ, এসইউ, তারপর ফ্লিন্ডার্স, তারপর সাউথ অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ ডারউইন, তারপরে যদি আপনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দিকে বলেন তাহলে এডিথ কোওয়ান, মারডক, এই ইউনিভার্সিটিগুলো আপনি টার্গেট করতে পারেন। হাওয়ার আপনি যদি অ্যাজ এ 2 থেকে 4 কোটি টাকা বাজেট হয় তাহলে একদম টপ রেঞ্জ ইউনিভার্সিটি যেতে পারেন।
আপনার প্যারেন্টসের বাজেট যদি, আমি সবাইকে এটা বলি, যে আপনার প্যারেন্টসের বাজেট যদি 40 লাখের কম হয়, ধরেন মাত্র 15-20 লাখ টাকা হয় টোটাল বাজেট ফর ডিগ্রি, তাহলে আমি সবাইকে রেকমেন্ড করি যে অস্ট্রেলিয়াতে আসাটা আপনার জন্য একটা আইডিয়াল ডিসিশন হবে না। কেন? বিকজ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অ্যাজ আই সেড পার ইয়ার আপনার মিনিমাম 20-25 লাখ টাকা লাগবে। সো আপনার ডিগ্রি টোটাল ডিগ্রির পিছিয়ে আপনার টোটাল টাকা খরচা হবে 1 কোটি টাকা। ওখান থেকে আপনার কাজ করে 80 লাখ থেকে 1 কোটি টাকা ধরেন, ওখান থেকে আপনি কাজ করে 40 লাখ থেকে 50 লাখ টাকা দিতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না। দেখো আপনার বাংলাদেশ থেকে মিনিমাম 40 লাখ টাকা আপনার আনতে হবে, রাইট? 40 থেকে 50 লাখ টাকা আপনার আনতে হবে আপনার মিনিমাম। Therefore, আমি সবাইকে বলি যে আপনার কাছে প্যারিসে যদি ওই বাজেটটা না থাকে তাহলে ইউ শুড লুক ইনটু আদার কান্ট্রিজ ইন ইউরোপ, যেগুলো আরো বেশি সস্তা। কানাডা, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এগুলো এক্সপেন্সিভ, এগুলো আপনার বুঝতে হবে, এগুলো এক্সপেন্সিভ। আর আপনি যদি এর বাজেট যদি 40 লাখের কম থাকে টোটাল বাজেট, গো ফর কান্ট্রিজ ইন ইউরোপ। আচ্ছা, এটা ছিল ফার্স্ট গোল, ফার্স্ট জিনিস আপনার মাথায় রাখতে হবে ফর ডিসাইডিং ইউনি বাজেট। আরেকটা জিনিস অস্ট্রেলিয়া আপনার যেটা আমার মনে হয় মাথায় রাখা উচিত ইজ যে আপনার ফিউচার গোলস কি। আপনার ফিউচার গোলস বলতে আমি কি বুঝাচ্ছি, মানে আপনি কি অস্ট্রেলিয়াতে ইভেন্চুয়ালি সেটেল হইতে চান, নাকি আপনি এখান থেকে পড়াশোনা করে চলে যেতে পারেন, রাইট? সো ধরেন আপনার আব্বুর বাংলাদেশে অনেক বড় বিজনেস আছে যেটা আপনি টেক ওভার করতে হবে, আপনি খালি এডুকেশনের জন্য এখানে আসছেন। সো আপনার বুঝতে হবে যে কোনটা আপনার টার্গেট। আপনার টার্গেট যদি থাকে এখানে সেটেল হওয়া, আপনার ডেফিনেটলি রিজনাল জায়গায় পড়া উচিত, রিজনাল জায়গায় যাওয়া উচিত, রাইট? সো রিজনাল জায়গা বলতে আমি কি বুঝতেছি, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এই 3টা জায়গা হচ্ছে অস্ট্রেলিয়ার মেইন 3টা সিটি। আর এই 3টা সিটি অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে বিকজ এত মানুষ আসছে। এর জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাইতেছে মানুষ সবাইকে স্প্রেড আউট করতে অন্য জায়গায়। তো এই 3টা সিটি বাদে অন্য যত জায়গা অস্ট্রেলিয়ার সবগুলোকে রিজনাল জায়গা বলা হয়। সো রিজনাল মানে ডেড জায়গা, মানে এত বিজি জায়গা না, বা গ্রাম, যেটা করো না কেন আপনি। তো আপনার যদি এখানে পিআর পাওয়ার ইন দ্য লং রান, আপনার পিআরের একটা মোটিভ থাকে, ডেফিনেটলি গো ফর রিজনাল এরিয়াস, রাইট? কোনোভাবেই রিজনাল ছাড়া যায় না, বিকজ আপনি যদি রিজনাল যান তাহলে আপনার পিআর পাওয়ার চান্স আর মাছ হাইয়ার। এখন বলতে পারেন যে ভাই আমার তো সিডনি আসতে হবে কোনো কারণে, যে আমার একটা আত্মীয় থাকে, সে আমাকে অনেক হেল্প করবে, এর জন্য আমি সিডনি আসবো। তাহলে কি করা উচিত? তাহলে আসেন সিডনিতে, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, যেখানে হোক আসেন, পড়াশোনা করেন, পড়াশোনা করার সাথে সাথে মুভ করেন। আপনি ডিগ্রি গ্রাজুয়েট করবেন, সাথে সাথে গো টু আ রিজনাল প্লেস, লিভ দেয়ার, ওয়ার্ক দেয়ার। আপনার যে ফিল্ডে চাকরি করছেন, যে ফিল্ডে গ্রাজুয়েশন করছেন, ওই ফিল্ডে রিজনাল জায়গায় একটা চাকরি করার চেষ্টা করেন, অ্যান্ড ওই ফিল্ড যদি স্কিল অকুপেশন লিস্টে থাকে আপনার পিআর হয়ে যাবে, রাইট? দেয়ার ইজ আ ভেরি হাই চান্স অফ ইউ, মানে অবশ্যই আমি গ্যারান্টিতে বলতে পারছি না, বাট ইউ হ্যাভ ভেরি হাই চান্স অফ গেটিং দ্য পিআর, রাইট? সো এই দুটো জিনিস আমার মনে হয় আপনার মাথায় রাখা উচিত বিফোর চুজিং এ ইউনিভার্সিটি, রাইট? বাজেট কি, সেকেন্ড আপনার ফিউচার গোলস কি, ওই হিসেবে ডিসিশন নেবেন, ইউনিভার্সিটি চুজ করবেন। যেমন আমার বাজেট ছিল এরকম, আমার প্যারেন্টস আমাকে এরকম 40 লাখ টাকার মধ্যে হেল্প করতে পারবে, অ্যান্ড আমি এখানে সেটেল হতে চাই লং রান, দেয়ারফর আমি একটা রিজনাল জায়গায় আসছি। তো আমি প্রথম থেকে সব রিজনাল জায়গায় অ্যাপ্লাই করি, আমি পর্তে অ্যাপ্লাই করছি, আমি ডারবিনে অ্যাপ্লাই করছি, আমি ওলঙ্গনে অ্যাপ্লাই করছি, তারপর আমি তাজমিনে অ্যাপ্লাই করছি, আমি অ্যাডিলেডেও অ্যাপ্লাই করছি, হ্যাঁ আমি অ্যাডিলেডেও অ্যাপ্লাই করছি, আমি সব রিজনাল জায়গায় অ্যাপ্লাই করছিলাম। তো তার মধ্যে যেগুলো আমার ভালো মনে হয়েছে ওটা আসছি, যে আমার জিপিএস মনে হচ্ছে ওটা আসছি, রাইট? সো এটাই, এইভাবে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন। অ্যান্ড রিজনাল জায়গায় সব ইউনিগুলোতে যদি আপনি এখানে থাকতে চান অস্ট্রেলিয়া, এই রিজনাল জায়গা ইউনিগুলো থেকে আপনার টার্গেট করে রিজনাল জায়গায় আসা উচিত। আচ্ছা, এখন অস্ট্রেলিয়ার 2টা মেইন ইনটেক, একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ বলে যেটাকে, ফেব্রুয়ারি টু মার্চ ইনটেক, একটা বলে জুন জুলাই ইনটেক। এগুলো হচ্ছে বিগেস্ট ইনটেক, এখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা আসে। আমি নিজেও ফেব্রুয়ারি ইনটেকে আসছিলাম। সো ফেব্রুয়ারি মার্চ কেন বললাম, এটা একটা ইনটেক, বাট কিছু ইউনিটে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়, কিছু ইউনিটে মার্চ থেকে ক্লাস শুরু হয়, এর জন্য এটাকে ফেব্রুয়ারি মার্চ বলে, আর সেম ফর জুন জুলাই, রাইট? সো বেশিরভাগ ইউনিভার্সিটিজেরই এই সময় ইনটেক্স থাকে, আপনি যে ইউনিটে যাইতে চান না কেন এই সময়গুলোতে আপনি যাইতে পারবেন, রাইট? এখন কিছু ইউনিট থাকে যাদের অক্টোবর বা নভেম্বর একটা ইনটেক থাকে, রাইট? এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি সবাইকে বলি যে অক্টোবর নভেম্বর ইনটেকগুলিতে না আসতে, ওইটা অ্যাভয়েড করতে, এই ফেব্রুয়ারি মার্চ আর জুন জুলাই ট্রাই করার জন্য। কেন আমি এটা বলি? বিকজ অক্টোবর নভেম্বর ইনটেকে যদি আপনি আসেন তাহলে আপনি নভেম্বর আসেন, নভেম্বর থেকে আমার ফেব্রুয়ারি ক্লাস হবে, আপনার ক্লাস চলবে। হাউএভার আমি যে ফেব্রুয়ারিতে আসছে বা যে জুনে আসছে, আমাদের সবার কিন্তু আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ, পুরা একটা বিগ সামার ব্রেক। এই সামার ব্রেকে কাজ করার সবচেয়ে বিগেস্ট অপরচুনিটি, স্টুডেন্টরা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে এই 3 মাসে বা এই 4 মাসে, দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি। আপনি যদি এই 3-4 মাসে আপনার ক্লাসে ব্যস্ত হয়ে যান তাহলে ইউ ওয়ন্ট বি এবল টু আর্ন দ্যাট মানি, রাইট? বিকজ আপনার ক্লাস চলছে, আপনার ক্লাস
হওয়ার সময় আপনি উইকে 24 এর বেশি কাজ করতে পারবেন, 24 আওয়ার বেশি কাজ করতে পারবেন না, বাট আমার ক্লাস বন্ধ, সো আমি 60, 70, 80 আওয়ার্স কাজ করতে পারবো। দ্যাটস ওয়াই আই এম সেইং যে আমি সবাইকে বলি অক্টোবর নভেম্বর ইনটেকটা চেষ্টা করতে অ্যাভয়েড করার, জুন জুলাই বা ফেব্রুয়ারি মার্চ মেক সেন্স। জুন জুলাইতে আসলে কি আপনি একটা সেমিস্টার করবেন, সাথে সাথে আপনার সামার ব্রেক, সো আপনি সাথে সাথে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন আপনি অনেক টাকা ইনকাম করার একটা অপরচুনিটি থাকে। ফেব্রুয়ারিতে থাকলে আপনার, যদি আপনি ফেব্রুয়ারিতে আসেন একটা সেমিস্টার করবেন, 1 মাস ব্রেক, ওখানে আপনি কাজ করতে পারবেন, ওখানে যদি আপনি কাজ করতে চান করবেন, তারপর আবার 3-4 মাস সেমিস্টার, তারপর আবার এরকম 4 মাসের ব্রেক। সো ইউ হ্যাভ a lot of opportunity to earn money, right? um, this is about intakes. Next let's talk about GPA. আচ্ছা, সো আপনার এইচএসসিতে বা ইউনিভার্সিটিতে কি জিপিএ থাকে, এটা ঢোকার জন্য, অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ঢোকার জন্য হোক, ব্যাচেলার্স হোক মাস্টার্স ঢোকার জন্য আহামরি একটা ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ, রাইট? সো আপনার যদি জিপি আউট অফ 5 আপনার 3.5 থাকে বা 3 থাকে, ঢুকতে পারেন, বেশিরভাগ ইউনিভার্সিটি ঢুকতে পারেন। কথাটা হয়েছে অ্যাবাউট স্কলারশিপস, রাইট? যেমন অনেক ইউনি, বেশিরভাগ ইউনি আপনি যখন অ্যাপ্লাই করেন আপনার রেজাল্টের উপর দেখে আপনাকে 10 থেকে 30%-এর মধ্যে একটা স্কলারশিপ দেয়। আপনার রেজাল্ট যত ভালো হবে আপনার অত ভালো পাওয়ার চান্সেস থাকবে। যেমন আমি যত ইউনিতে অ্যাপ্লাই করছি, অনেক ইউনি থেকে আমি 30% স্কলারশিপ পাইছি, অনেকগুলো থেকে 25% পাইছি, অনেকগুলো থেকে আবার 15% পাইছি। কেন? বিকজ অফ মাই রেজাল্টস। আমি কয়েকটা থেকে 30% পাইছি কেন? বিকজ আমার রেজাল্টস ওয়্যার অলরাইট, আমি বলবো না একদম টপ নচ, বাট আমার যেমন এ লেভেলস এক টেস্টটা দুইটাই ছিল, সো ভালো রেজাল্ট, ওটা দিয়ে আমি পাইছিলাম। আপনার রেজাল্ট যত ভালো হবে আপনার এইচএসসিতে, এ লেভেলসে বা ব্যাচেলার্সে, আপনার যে স্কলারশিপ পাওয়ার চান্স, কত স্কলারশিপ পাবেন ওটা বাড়বে। তো আপনার রেজাল্ট যত ভালো থাকবে আপনি অত বেশি স্কলারশিপটা পাবেন। এখন যদি ইফ ইউ টক অ্যাবাউট আদার স্কলারশিপ, মানে 30%-এর উপরে যে স্কলারশিপসগুলি, যেমন অনেক আছে 50% পায়, 100% পায়, ওই স্কলারশিপসের ক্ষেত্রে আপনার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। এইরকম যে 20-30% স্কলারশিপগুলি বললাম, এগুলি আপনার নর্মালি অ্যাপ্লাই করলে আপনার রেজাল্ট হিসাবে দেবে আপনাকে। বাট আপনি যদি চার বেশি, মানে অনেক ইউনি আছে 50% স্কলারশিপ দেয়, মানে ভাইস চ্যান্সেলার্স বলে, তো 100% স্কলারশিপ দেয় অনেক ইউনি। তো ওই ইউনিগুলি যেমন আপনার ওই স্কলারশিপগুলির জন্য আপনার সেপারেটলি অ্যাপ্লাই করতে হয়, রাইট? সো আপনি ইউনি অ্যাপ্লিকেশন করছেন, তার পাশাপাশি একটা অ্যাপ্লিকেশন করতে আপনি এজেন্টকে যদি বলেন, সে আপনাকে বলবে। হাউএভার আপনার দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এই 30%-এর উপরে স্কলারশিপ পাওয়াগুলি কিন্তু অনেক ডিফিকাল্ট, রাইট? ব্যাচেলার্স মাস্টার্স বোথ দুটার জন্যই উপরে, এর চেয়ে বেশি স্কলারশিপ পাওয়ার জন্য আপনার ইউ নিড টু বি ভেরি ভেরি গুড, রাইট? যেমন আমি নিজে চেষ্টা করছিলাম এর যে লেভেলের রেজাল্ট একটা টেস্টে দুইটাই দিয়ে, অ্যাডিলেডের একটা ফিনরেজ ইউনিভার্সিটির একটা 50% স্কলারশিপের জন্য আমি চেষ্টা করছিলাম। আমি নমিনেট হয়েছিলাম, সো লাস্টে বোধহয় আমাদের 3-4 জনকে নমিনেট করছে, বাট এরপরে আমি পাইনি আনফর্চুনেটলি। সো এটাই প্রুফ যে আপনার ইউনিট আপনার রেজাল্ট ওয়াইজ আর আপনার ইসিএ সব কিছু ভালো থাকতো। যেমন আমাকে যখন নমিনেট করছে, আমাকে ওরা কিছু ফর্ম পাঠাইছে যেখানে আমার কিছু এসে লিখতে হতো অ্যাবাউট মাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড মাই লাইফ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। ওগুলোতে যেমন আমি খুব একটা, মানে ওগুলো তো করছি যতটুকু আমি ভালো পারি, বাট আই ডোন্ট থিংক খুব একটা ভালো হয়েছে। ভালো হলে তো আমাকে দিয়েছে স্কলারশিপ, রাইট? এগুলো একটু অনেক কম্পিটিটিভ, এটা আপনার মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এজেন্ট, যে দের এ হাই চান্স আপনার এজেন্ট, যে কোনো এজেন্ট এবং বলছেন পার্টিকুলার এজেন্ট, ওই এজেন্ট চাবে না যে আপনি অনেক বেশি স্কলারশিপ পান, বিকজ আপনি যত বেশি স্কলারশিপ পাবেন তার কমিশন তত বেশি কমবে, বিকজ আপনার ফি থেকে তার কমিশন আসে, রাইট? সো আপনি প্রত্যেক বছর যে ফিটা দিবেন ওখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট তার কাছে আসবে। সো আপনি যদি অনেক স্কলারশিপ পাই যান, আপনার এজেন্ট, আপনি যদি অনেক স্কলারশিপ মানে চেষ্টা করেন, আপনার এটা ভেরি হাই চান্স যে আপনার এজেন্ট চেষ্টা করবে স্কলারশিপ কমাইতে বা আপনাকে স্কলারশিপ না দিতে। তো আপনার যেটা করতে হবে যে ইউ অলওয়েজ হ্যাভ টু মেক শিওর যে আপনার ইউনিভার্সিটির সাথে আপনার, মানে আপনার এজেন্টের সাথে ইউনিভার্সিটির যত কথা হয় ওই সব কথায় আপনি আসছেন, রাইট? কেমনি ইমেল, ওরা ইউজুয়ালি ইমেল কমিউনিকেট করে, ইউ হ্যাভ টু মেক শিওর প্রত্যেকটা ইমেলে যে সিসিতে আপনার ইমেল আসে, সব ইমেল আপনার কাছে ডিরেক্টলি আসে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড কস্ট নিয়ে আমি আগে বলছি যে সব ইউনিটে আপনার অ্যাভারেজ ইউনিটে 20 থেকে 25 লাখ টাকা লাগে। সো আপনি যদি ব্যাচেলার করতে চান 70 লাখ থেকে 1 কোটি টাকা টোটাল খরচ হবে, ওখান থেকে আপনি যখন কাজ করে আধা দিতে পারেন, বাকি আধা আপনার লাগবে। অ্যান্ড আচ্ছা ভাই লিভিং কস্ট কত? আচ্ছা, লিভিং কস্ট আপনার পার ইয়ার অ্যারাউন্ড $15,000 থেকে $20,000 পার ইয়ার যাবে, বাট ওইটা কাজ করে ইজিলি দেওয়া যায়। সো আমি যখন বলছি যে আপনার টিউশন ফি 50% নিতে পারবেন, ওটা হচ্ছে লিভিং কস্ট দেওয়ার পরে। সো আমি কাজ করে আমার লিভিং কস্ট পুরোটা দিই, টিউশন ফি 50% দিই, অ্যান্ড আমার মতো এরকম হাজার হাজার মানুষ করে, অনেকেই করে। দেয়ারফর আপনার
এটাই লিভিং কস্ট $15,000 থেকে $20,000 ইউজুয়ালি, যদি আপনি একটা মোটামুটি লাইফস্টাইল লিড করেন। যদি আপনি অনেক কম টাকায় লাইফস্টাইল লিড করেন, এটাকে আরো কমাইতে পারেন, লাইফস্টাইল আরো বাড়াইতে চলে আরো বাড়াইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই ব্যাংকে কত টাকা দেখাবো? ব্যাংকে আপনার 1 বছরের লিভিং কস্ট আর 1 বছর টিউশন ফি দেখাতে হবে, রাইট? সো আমরা যদি আপনার 1 বছরের ইউজুয়ালি টিউশন ফি হয় অ্যারাউন্ড, ধরেন আমরা $30,000 ধরি ইউজুয়ালি বেশিরভাগ ইউনিটে। তো $30,000 মানে আপনার $30,000 মানে আপনার 25 লাখ টাকা, 24 লাখ টাকার মতো। সো $30,000 হচ্ছে আপনার লেটস সে টিউশন ফি, আর আপনার লিভিং কস্ট 1 বছর ধরেন $20,000 দেখাইলেন। তো $20,000 দেখালে তো $50,000 আপনার ব্যাংকে দেখাই দেবে। তো $50,000 মানে আপনার 40 লাখ টাকার মতো, রাইট? একটা অ্যাভারেজ ইউনিট যদি আপনি আসছেন অস্ট্রেলিয়াতে, এরকম 40 থেকে 50 লাখ টাকা, আপনি যত বেশি দেখাবেন অত সেফ, রাইট? আচ্ছা, এখন স্টাডি গ্যাপ কি অ্যাকসেপ্ট করে অস্ট্রেলিয়া? সবাই বলে অস্ট্রেলিয়া স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। এটা নিয়ে আমার রেসপন্স একটু ডিফারেন্ট। আমার রেসপন্স ডিফারেন্ট, কারণ স্টাডি গ্যাপ ওরা অ্যাকসেপ্ট তখনই করে না যখন আপনার কাছে কিছু বলার নাই যে আপনি স্টাডি গ্যাপে কি করছেন। আপনি যখন লেটস সে 10 বছর আগে ব্যাচেলর শেষ করছেন, এখন আপনি মাস্টার্সে আসবেন, এই 10 বছর আপনি কি করছেন? আপনি যদি ওদেরকে বলেন বা দেখান, প্রুফ সহ যদি দেখান যে আপনি কোথাও চাকরি করছেন 10 বছর, এখন আপনি মাস্টার্স করতে চান টু গেইন মোর নলেজ, সো দ্যাট আপনার মানে আরো আপনি বেটার, আপনার একটু ইমপ্রুভ ইউরসেলফ, তাহলে ওরা বলবে হ্যাঁ সমস্যা নেই, চলে আসছেন 10 বছর চাকরি। বাট আপনি যদি ওদেরকে বলেন যে আপনি 10 বছর সারাদিন চিল করছেন, খাটে শুয়েছিলেন, কিছু প্রোডাক্টিভ কিছু করেন নাই, তাহলে আপনাকে ভিসা দিবে না। তো এটা সেম ফর বেশিরভাগ কান্ট্রি। তো স্টাডি গ্যাপ আপনি দেখাতে হবে যে আপনি প্রোডাক্টিভ কিছু করছেন। আপনি দেখান স্টাডি গ্যাপ কিছুই করেন নাই, তাহলে মানে আপনি ভিসা পাবেন না। স্টাডি গ্যাপের অনেকে বলে আমি IELTS এর জন্য প্রিপেয়ার করছি, আমি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির টেস্টের জন্য প্রিপেয়ার করছি, বাট আমি এটা প্রিপেয়ার করার পর পাই নাই, এরকম অনেক রিজন হতে পারে। তো যার যেটা রিজন, অনেকে দেখে অসুস্থ ছিল, অনেকে হাত পা ভেঙে গেছে, বা কোনো বড়সড় ইনজুরি হয়েছে, ওগুলো ঠিক করতে লাগছে, এই সে অনেক রিজনে আপনি দেখাতো একটা ভ্যালিড রিজন দেখাতো ফর স্টাডি গ্যাপ। আপনি যদি দেখান যে আপনি সারাদিন খাটে শুয়েছিলেন, তাহলে পাবেন না, তাহলে ভিসা আপনি পাবেন না, রিজেক্ট করে দিবে। আচ্ছা, তাহলে ভাবি অন্য কান্ট্রি থেকে ভিসা রিজেকশন থাকলে কি হবে? এগেন অ্যাজ আই সেড, ভিসা রিজেকশন ইটস সিমিলার টু স্টাডি গ্যাপ। ভিসা রিজেকশন আপনার একটা প্রপার রিজন দেখাইতে হবে যে আচ্ছা আমি এই ডকুমেন্টটা দেই নাই, বা ধরেন আপনার একটা ক্যানাডা রিজেকশন আছে, রাইট? তো আপনার দেখাতে হবে, বলতে হবে যে আমি সবকিছু দিছি, বাট আর নো, যে আপনার দেখাতে বলতে হবে যে ক্যানাডা গভর্নমেন্ট থট যে আই এম নট, যে আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাই না, বা আমি ক্যানাডা গভর্নমেন্ট কি রিজন দিচ্ছে। ধরেন অনেকে ক্যানাডা গভর্নমেন্ট আপনাকে রিজেক্ট করছে যে সে হবে, ক্যানাডা গভর্নমেন্ট ভাবছে যে আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে আসতেছেন না, আপনি অন্য কিছু করতে আসতেছেন। আপনি যদি এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে বুঝায় বলেন, তাহলে ওরা কনসিডার করবে, ভাববে যে আচ্ছা ঠিক আছে, ক্যানাডা ভাবছে ও অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চায় না, বাট আমরা দেখি ও কি চায় না কিনা। বাট আপনি যদি ভিসা রিজেকশনের কোনো এমন রিজন দেন যে আপনি অন্য কোনো দেশে ওভারস্টে করছেন, রাইট? আপনি অন্য দেশে ঘুরতে গেছেন, ভিসা শেষ হয়ে গেছে, আপনি ব্যাক করেন নাই, আপনি অন্য দেশে গিয়ে চুরি ডাকাতি এসব করছেন বা কোনো ঝামেলা করছেন, তাহলে আপনাকে অস্ট্রেলিয়া গভর্নমেন্টও প্যারা দেবে, আপনাকে ভিসা রিজেক্ট হয়ে যাবে। বাট ভিসা রিজেকশন যদি একটা রিজন থাকে, যে ধরেন ক্যানাডা রিজেক্ট করেছে, ভাবছে আপনি একটা ভালো স্টুডেন্ট না, বা আপনি একজন অ্যাকচুয়ালি পড়াশোনা করবেন না, এসে থাকে, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাইতো প্যারা না, ওরা ওরা নিজেরা জাজ করবে যে আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে আসতেছেন না কিনা, রাইট? আচ্ছা, ভাই পিআর কেমনে পাওয়া যায়? এখন ভাই এটা অনেক ডিটেল একটা জিনিস, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, বাট আমি এখন একটু ব্রিফলি আপনাদের বলার চেষ্টা করবো। ওর সাথে পিআর পাওয়ার জন্য আপনার আফটার ইউ গ্রাজুয়েট, আপনার একটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বলে এটাকে। সো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পান আপনি ইউজুয়ালি 2 to 3 ইয়ার্সের জন্য, ডিপেন্ডিং অন হোয়াট ইউ স্টাডিড, ওয়্যার ইউ স্টাডিড। আপনি যদি রিজনালে পড়েন আরো বেশি পান, রিজনালে পড়লে আপনি 3 বছর পান, প্লাস আরো এক্সটেন্ড করা যায় 5 বছর। আর আপনি যদি মেট্রোপলিটন, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন টাইপ জায়গায় পড়েন, আপনি ইউজুয়ালি 2 বছর পান। তো ওই 2 বছরের মধ্যে আপনার পিআর ম্যানেজ করতে হবে, ওই ভিসাটা যতদিন আসছে বেসিক্যালি আপনার পিআর ম্যানেজ করতে হবে। পিআর ম্যানেজ করার জন্য বেসিক জিনিস আমি আগে বলছি যে আপনার সায়েন্সের স্কিল অকুপেশনের যে সাবজেক্ট আছে, ইদার সায়েন্স সাইডের সাবজেক্টগুলো আপনার পড়তে হবে, অর কিছু ট্রেড কোর্সেস থাকে, কুকিং এর মতো একটা ট্রেড কোর্সেস থাকে, ওগুলোর মধ্যে পড়লে আপনার ইনশাআল্লাহ পিআর হবে। এখন আপনার ওই 2 বছরের মধ্যে আপনার ওই অকুপেশনে চাকরি করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার পার্সোনাল এখন অনেকে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন টাইপ জায়গা থেকেও পিআর পাইতেছে, বাট ইটস ভেরি 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 কম্পিটিটিভ ওখান থেকে। আমি সবাইকে বলি যে রিজনাল চলে যান, যদি আপনি রিজন না থাকেন অলরেডি, আর যদি রিজনাল পড়ছেন তাহলে ওখানে বসে ওই অকুপেশন চাকরি করেন, তাহলে আপনার পিআর আজ বাদে কাল আপনার পিআর হয়ে যাবে, রাইট?
সো পিআর এর মেইনলি শর্ট করে বলি, স্টুডেন্টরা মেইনলি অ্যাপ্লাই করে হচ্ছে 4টা মেইন ভিসা আছে যারা পড়াশোনা করে অ্যাপ্লাই করে। সাব ভিসা সাব ক্লাস 189, ভিসা সাব ক্লাস 190, ভিসা সাব ক্লাস 491, আর একটা হচ্ছে ভিসা সাব ক্লাস 186। ঠিক আছে, তো 189 হচ্ছে জাস্ট আপনি নর্মালি অ্যাপ্লাই করবেন পিআর এর জন্য, ইফ দ্য গভর্নমেন্ট থিংস যে ইউ আর ওয়ার্থ ইট, ওরা আপনাকে দিবে। তারপরে যদি আপনি 190 কথা বলেন, 190 জন্য আপনার একটা স্টেট নমিনেশন লাগে, যে কোনো আপনার যে স্টেটে থাকছেন না পড়াশোনা করছেন, আপনি ওই স্টেটের কাছে আগে পিআর চাবেন, ওই স্টেট আপনাকে পিআর দিবে, আর ওরা গভর্নমেন্টকে বলবে যে আমি ওকে নমিনেট করতেছি, আপনার ওকে পিআর দেন, রাইট? আর স্টেট নমিনেশন মানে আপনি পিআর হয়ে যাবে, বেশিরভাগ কেসেসে হয়ে যায়। 491 ও সেম। 491 হচ্ছে একটা 491 হচ্ছে ফার্স্টলি একটা ডিরেক্ট পিআর ভিসা না, বাট লিডিং টু পাথওয়ে টু পিআর ভিসা। আপনার যদি একটা 491 ভিসায় থাকেন, ওই ভিসাটা আপনাকে দেয় 5 বছরের জন্য। তো আপনি যদি ওই ভিসায় 3 বছর থাকেন, তাই একটা রিজিয়নাল জায়গায় থাকতে হবে, আপনি রিজিয়নাল জায়গায় থাকে কাজ বাজ করেন, তাহলে আপনি ওই ভিসার পরে আপনি 191 ভিসার জন্য এলিজিবল হয়ে যাবেন, যেটা ডিরেক্ট পিআর, রাইট? সো 491 ভিসা আপনার বেসিক্যালি একটা ভিসা দিবে, বাট ওই ভিসাতে আপনি পিআর হোল্ডার সব অ্যাডভান্টেজেস পান, আপনি সব মেডিকেল সব কিছু পান। তো আপনি 491 ভিসায় যদি 3 বছর রিজিয়নাল জায়গায় থাকেন না, চাকরি করেন, ইভেনচুয়ালি এরপরে আপনার ফাইনাল পিআর হয়ে যাবে, রাইট? আর 186 হচ্ছে আপনার একটা কোম্পানি স্পন্সর। আর 491 এর জন্য আপনি চাইলে স্টেট নমিনেশন নিতে পারেন। হ্যাঁ, চাইলে স্টেট নমিনেশন নিলে আপনার হয় 491 এর জন্য স্টেট নমিনেশন নিতে পারেন। নাও অ্যাবাউট 186 হচ্ছে একটা এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা। সো আপনি তো ধরেন একটা কোম্পানিতে জব করতেছেন, চাকরি করতেছেন, ওই কোম্পানি থিংস দ্যাট আপনার অনেক ভ্যালুয়েবল একটা মানুষ, আর ওই কোম্পানি আপনাকে লাগবে, তখন ওরা আপনাকে স্পন্সর করতে রেডি হয়ে যায়, আর ওরা গভর্নমেন্টকে বলে যে আই নিড দিস এমপ্লয়ি অ্যান্ড উই আর স্পন্সরিং হিম, তখন গভর্নমেন্ট আপনাকে পিআর দেয়। সো দ্যাট ইজ 186 বেসিক। আরো বেশি ডিটেল আমি যাচ্ছি না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো আরো কয়েকটা কোশ্চেন হচ্ছে, কোন সিটি বেটার? এখন ভাই এটা কোনো আনসার নাই। আমি তাজমানিয়া থেকে, আমার কাছে তাজমানিয়া মানে হোবার্ট বেটার, যার সিডনি থেকে সিডনি বেটার, এটা ডিপেন্ড করে আপনি কই থাকেন। পিআর এর জন্য ডেফিনেটলি অন্য অন্য রিজিয়নাল জায়গাগুলি ভালো, পার্থ, ডারউইন, ওয়ালঙ্গং, নিউক্যাসল, হোবার্ট, অ্যাডিলেড, এগুলি ভালো ফর পিআর ইন জেনারেল, ঠিক আছে? বাট দেন এগেন এইসব জায়গায় চাকরি কম, চাকরি ইন জেনারেল সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনে বেশি, বিকজ এগুলা অনেক ভাইবিং, অনেক বিজি সিটি, রাইট? আচ্ছা, নেক্সট ভাই, ভিসা ফি। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ফি এখন $1,600 মতো, $1,610, লাইক অলমোস্ট 1.5 লাখ টাকার উপরে, আই থিঙ্ক অলমোস্ট 1.5 লাখ টাকার মতো, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি যখন করছি বলতে $500 ছিল, আমি জানি না হঠাৎ অনেক এক্সপেন্সিভ করে ফেলছে। এটাই, আই গেস দ্যাটস অল অফ দ্য থিংস দ্যাট আই ওয়ান্টেড টু কভার। আজকের ভিডিওতে আমি জাস্ট একটা কোর্স বানানোর চেষ্টা করছি, যে স্টাডি ইন অস্ট্রেলিয়া, সবকিছু বলার চেষ্টা করছি। আই ডোন্ট নো আপনাদের কতটুকু হেল্প করেছে নাকি। আপনি যদি আমার পুরো ইউটিউব চ্যানেল অন্য কোনো ভিডিও না দেখেন, খালি এই ভিডিওটা আধা ঘন্টা বসে দেখেন, আপনার অস্ট্রেলিয়ান একটা বেসিক আইডিয়া চলে আসার কথা। অ্যান্ড এই তো, আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে অ্যান্ড ইউজফুল লাগছে। আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আমার ফেসবুক পেজে আমাকে নক দিবেন, ও আপনি যদি আমার সাথে কল বুক করছেন, মেন্টরশিপ কল, আমি তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আমার সাথে কল বুক করে আমার সাথে ডিসকাস করতে পারেন অ্যাবাউট ইউর অপরচুনিটিজ অ্যান্ড এনিথিং ইউ ওয়ান্ট টু ডু অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া। Hey everyone, thank you everyone for watching my video.